বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবারও কি কোনো বড় ধরনের ভূমিকম্প হতে যাচ্ছে? ক্ষমতার মসনদে কি আবারও কোনো অভাবনীয় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে? এক মহা ষড়যন্ত্রের গভীর কবলে এখন পুরো বাংলাদেশ। বিএনপি, জামায়াত সহ পুরো জাতির জন্যই এখন এক চরম সতর্ক বার্তা বাজছে। হ্যাঁ, সরকার হয়তো কিছুটা টের পেয়েছে, তারা নিজেরাও কিছু সতর্ক বার্তা দিচ্ছে। কিন্তু এখন যে সরকার রয়েছে তারা কি এই মহা ষড়যন্ত্র মোকাবিলা করে ক্ষমতায় টিকতে পারবে? পরিস্থিতি যা বলছে তাতে তাদের টিকে থাকাটা প্রায় অসম্ভব। ক্ষমতার কাঠামো আসলে কারা পরিবর্তন করে? জনগণ চাইলেই কি ক্ষমতার পরিবর্তন হয়? জনগণ ভোট দিলেই কি কেউ ক্ষমতায় আসতে পারে? গত 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তো আমরা সচক্ষে দেখেছি, জনগণ ভোট দিয়েছে ঠিকই, কিন্তু ক্ষমতায় কি আসতে পেরেছে? আবার অন্যদিকে একটা সময় পর্যন্ত আওয়ামী লীগ দিনের পর দিন ভোট চুরি করে, যা ইচ্ছা তাই করে, এমনকি গণহত্যা চালিয়েও নির্বিঘ্নে দেশ চালিয়েছে। কোনো বাধা বিপত্তি বা চ্যালেঞ্জই তাদের ক্ষমতা থেকে সরাতে পারেনি। অথচ ৩৬ জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ঠিকই আওয়ামী লীগের পতন হয়ে গেল। একটু গভীরভাবে চিন্তা করুন, পৃথিবীর বহু দেশে বছরের পর বছর সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ চলে, 10-20 হাজার মানুষ মারা যায়, গণহত্যার পর গণহত্যা চলে, কিন্তু সরকারের পতন হয় না। তাহলে এই যে সরকারের পতনগুলো হয়, এর পেছনে আসলে কারা থাকে? তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই ক্ষমতার পালাবদলের পেছনে সবসময় কলকাঠি নাড়ে বিশ্বের পরাশক্তিগুলোর ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রযন্ত্র। কখনো মার্কিন ডিপ স্টেট, কখনো রাশিয়ার গোয়েন্দা সংস্থা, কখনো ইসরায়েলের মোসাদ, কখনো চীনের গোয়েন্দা সংস্থা, আবার কখনো ভারতের র বা পাকিস্তানের আইএসআই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পরাশক্তিগুলো চেয়েছিল শেখ হাসিনার পতন হোক, তাই পতন হয়েছে। ছাত্র জনতার গণ আন্দোলন সফল হয়েছে। কিন্তু এই অদৃশ্য মহাশক্তিগুলো যদি না চাইতো, তাহলে হয়তো আমরা সিভিল ওয়ার করলেও হাসিনার পতন হতো না। হয়তো একটা পর্যায়ে গিয়ে হতো, কিন্তু দীর্ঘকাল হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারত। আরও 20 বছর হয়তো গণহত্যা চালিয়েই তারা ক্ষমতায় থাকতো। কিন্তু ওই অদৃশ্য শক্তির মেকানিজম যখন জনগণের পক্ষে কাজ করেছে, তখনই আওয়ামী লীগের পতন নিশ্চিত হয়েছে। এখন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, যে অদৃশ্য শক্তি কাউকে ক্ষমতায় আনে বা ক্ষমতা থেকে নামায়, সেই ডিপ স্টেট বা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো এখন সম্ভবত বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছে। এটা শুনে হয়তো অনেকের খুশি হওয়ার কথা, কিন্তু আসলে খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ বিএনপিকে হটিয়ে তারা যে জামায়াত বা অন্য কোনো দলকে ক্ষমতায় বসাবে, বিষয়টা মোটেও তেমন নয়। তারা ক্ষমতা তুলে দিতে চায় সম্পূর্ণ ভিন্ন এক তৃতীয় শক্তির হাতে। বিএনপিকে ব্যর্থ প্রমাণ করে এই তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনার এক সুদূর প্রসারী প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই তৃতীয় শক্তি কারা? এই তৃতীয় শক্তি জামায়াত নয়, অন্য কোনো পরিচিত দলও নয়, এমনকি এই তৃতীয় শক্তি আওয়ামী লীগও নয়। কারণ আওয়ামী লীগ আগামী 20-25 বছরেও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবে এমনটা মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। তবে হ্যাঁ, নতুন এই তৃতীয় শক্তির ভেতরে আওয়ামী লীগের একটা প্রচ্ছন্ন শেকড় বা অংশীদারিত্ব থাকতে পারে। চারদিকে এখন নানান অদ্ভুত আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। হাজার হাজার বিএনপি নেতাকর্মী দল ত্যাগ করছে। এসবই কিন্তু ওই অদৃশ্য গোয়েন্দা সংস্থাগুলোর বিশাল এক রাজনৈতিক খেলার অংশ। আর এই খেলার সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক অদূরদর্শিতাকে। তারেক রহমানকে ভুল বুঝিয়ে তার মুখ দিয়ে গুপ্ত গুপ্ত শব্দ বের করে পুরো বাংলাদেশকে একটি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। প্রকাশ্য দিবালোকে শিবিরকে হত্যার ঘোষণা দেয়া, জামায়াত এমপির উপর হামলা করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এমনকি থানার ভেতরে মব জাস্টিস, এসবই ওই গুপ্ত ন্যারেটিভের ফসল। তারেক রহমান হয়তো বুঝতেও পারেননি যে এই চালটা উল্টো তার দিকেই বুমেরাং হয়ে ফিরে আসবে। এই অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে তারেক রহমান দেশের আইনশৃঙ্খলা এবং স্থিতিশীলতাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছেন। উল্টো তিনি নিজেই এখন ভয়াবহ ট্রলের শিকার হচ্ছেন। খাম্বার উপর গুপ্ত, শিবিরের টিকটক, এসব মিলিয়ে পরিস্থিতি একেবারে ব্যাকফায়ার করেছে। এর ফলে প্রধানমন্ত্রী হওয়ার মতো যে ইমেজ বা সম্মান তার থাকা দরকার ছিল, তিনি সেটা সম্পূর্ণ হারিয়েছেন। এমনকি আইএমএফ বা বিশ্ব ব্যাংকের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এখন তাকে নিয়ে সন্দিহান। ঠিক এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছে সেই অদৃশ্য শক্তি। তারা এখন যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের অঘটন ঘটিয়ে বিএনপিকে হটিয়ে ক্ষমতা তৃতীয় শক্তির হাতে তুলে দিতে পারে। জামায়াতের উচিত হবে না এই প্রক্রিয়াকে সমর্থন দেয়া,
কারণ এই ষড়যন্ত্র সফল হলে বিএনপি এবং জামায়াত উভয় দলকেই একসাথে চরম মূল্য চোকাতে হবে। সবচেয়ে শঙ্কার খবর হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার আশঙ্কা করা হচ্ছে। জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে স্পর্শকাতর জায়গাগুলোতে হামলার ব্যাপারে নিরাপত্তা বাহিনীকে জোরদার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। ইতিহাস ঘাঁটলে দেখবেন এই যে জঙ্গিবাদ বা জঙ্গি হামলার কথা বলে দুনিয়াব্যাপী যা কিছু ঘটে তার বেশিরভাগই আসলে সাজানো নাটক। খোদ আমেরিকার টুইন টাওয়ারে 9/11-এর হামলাও ছিল মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাজানো এক বিশাল নাটক। ওসামা বিন লাদেন বা আল কায়দা কেউ ওই হামলা করেনি। আফগানিস্তানে হামলা করার জন্য তারা সম্পূর্ণ মিথ্যা কারণ সাজিয়েছিল। তারা বলেছিল আফগানিস্তান লাদেনকে আশ্রয় দিয়েছে, তাই সেখানে হামলা করতে হবে। অথচ শেষ পর্যন্ত আফগানিস্তানে লাদেনকে পাওয়াই যায়নি। শুধু একটা দেশকে ধ্বংস করে দেয়া হয়েছিল। একইভাবে ইরাকের সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে, এই মিথ্যা ধোঁয়া তুলে ইরাকে হামলা করা হলো। দিন শেষে কোনো অস্ত্র পাওয়া গেল না, কিন্তু সাদ্দাম হোসেনকে ফাঁসি দেয়া হলো। ঠিক একইভাবে বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলেও আমরা এমন অসংখ্য জঙ্গি নাটক দেখেছি। যখনই সরকারের ওপর কোনো চাপ আসত, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেয়ার প্রয়োজন হতো, অথবা বিরোধী দল বা আলেম ওলামাদের উপর নির্যাতন চালানোর দরকার পড়ত, তখনই ডিবি হারুন বা মনিরুলরা নতুন জঙ্গি নাটক সাজাতেন। কয়েকজন নিরীহ মানুষকে ধরে এনে পশ্চিমা বিশ্বকে দেখানো হতো, এই দেখো আমরাই শুধু জঙ্গি দমন করতে পারি, তাই আমাদেরই সমর্থন দেওয়া উচিত। যেহেতু বিএনপি জামায়াত ইসলামী মূল্যবোধ বা এই ধরনের বিষয়গুলোকে কিছুটা প্র্যাকটিয়েট করে, তাই তাদের উপর দমন পীড়ন চালানোর জন্য এই জঙ্গি কার্ডটা খুব সহজেই ব্যবহার করা যায়। পশ্চিমা ডিপ স্টেটগুলো এই কৌশলটি সারা বিশ্বে প্রয়োগ করে। তারা নিজেরাই জঙ্গি সৃষ্টি করে, নিজেরাই হামলা করে, এরপর সেই হামলার ধোঁয়া তুলে ওই দেশের সরকারকে ব্যর্থ প্রমাণ করে ক্ষমতা দখল করে বা সরকার পতন ঘটায়। এখন বাংলাদেশেও ঠিক সেই একই স্ক্রিপ্ট বাস্তবায়নের চেষ্টা চলছে। এই দুর্বল সরকারকে টার্গেট করে কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী যদি সংসদ ভবন বা গুরুত্বপূর্ণ কোনো স্থাপনায় একটা বড় ধরনের হামলা চালিয়ে দিতে পারে, তবে মুহূর্তেই তারা প্রমাণ করে দেবে যে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্র। তারা আন্তর্জাতিক বিশ্বকে বোঝাবে যে বিএনপি বা তারেক রহমান দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, আর এই অজুহাতেই তারেক রহমানকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। তারেক রহমান শেষ হলে জামায়াতকেও তারা আস্ত রাখবে না। এরপর তারা তাদের পছন্দের সেই তৃতীয় শক্তিকে ক্ষমতায় বসাবে। বাংলাদেশের জন্য সামনের দিনগুলো তাই অত্যন্ত ভয়াবহ। এই গভীর সংকট ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে বিএনপি এবং জামায়াতকে নিজেদের মধ্যকার সব দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করা ছাড়া এই মুহূর্তে এই অদৃশ্য শক্তির মোকাবেলা করা প্রায় অসম্ভব। আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিত্য নতুন সব রাজনৈতিক বিশ্লেষণ এবং পেছনের অজানা গল্প পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।